প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি এখন অনুশীলনী 1-এর 20, 21 ও 22 নম্বর প্রশ্নের সমাধান। যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা করছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও গ্যাপ দিবে না। আমরা প্রথমে আলোচনা করছি 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। এখানে প্রথম প্রশ্নটির আর রয়েছে যে 0.4 পৌনঃপুনিক। এখন এই যে 0.4 পৌনঃপুনিক এই সংখ্যাটিকে মূলদ না অমূলদ, আমরা যদি এর সংজ্ঞা থেকে জানি যে যদি কোনো আবৃত অর্থাৎ এই পৌনঃপুনিক যে বিষয়টা রয়েছে, এই ধরনের পৌনঃপুনিক যদি কোথাও থাকে তাহলে সেই সংখ্যাটি কিন্তু অবশ্যই কী হবে, মূলদ হয়। এটা আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে জানি যে অসীম দশমিক ভগ্নাংশ যদি অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক নয় যদি হয় তাহলে কিন্তু অমূলদ হয়। যেহেতু এখানে পৌনঃপুনিক রয়েছে তাহলে এটা কী হবে, মূলদ হবে। তারপরে আমরা যদি মূলদ সংখ্যা যে স্বাভাবিক ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 0.4 পৌনঃপুনিক রয়েছে। কাজেই এই যে সংখ্যাটি রয়েছে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই দশমিকের জন্য পৌনঃপুনিকের জন্য কী হবে, একটা নিচে 9 হবে। আর উপরে কত হচ্ছে এখানে 4, তাহলে 4 থাকলো আর নিচে 9। অর্থাৎ আমাদের যে সাধারণ ভগ্নাংশের যে নিয়মটা রয়েছে সেই অনুযায়ী আমাদের এটা 4/9 হয়, যেটা কি একটা মূলদ সংখ্যা হয়। কারণ আমরা এই সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করতে পারছি, লব রয়েছে, এই জন্য আমরা এটাকে p/q আকারে প্রকাশ করতে পারছি। তাহলে সংখ্যাটি মূলদ হলো। খ নম্বর প্রশ্নটিতে রয়েছে যে √9। √9 সংখ্যাটি আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার বর্গমূল, যে যদি কোনো বর্গ সংখ্যা হয়, যে সংখ্যাটি বর্গ সংখ্যা তার বর্গমূল কিন্তু কি হয়, মূলদ হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এটা মূলদ হচ্ছে। যদি আমাদের এটা কোনো বর্গ সংখ্যা না হতো, যেমন আমাদের 3, 5, 6, 7 এই ধরনের সংখ্যা যদি হতো, তার বর্গমূল যদি আমরা করতাম তাহলে কিন্তু এটা কী হতো, মূলদ সংখ্যা হতো না। পরবর্তী সংখ্যাটি রয়েছে যে গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই গ নম্বর প্রশ্নে √11 রয়েছে। √11 আমরা বলতে পারি এটা একটি অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা, আমরা যদি একটু ব্যাখ্যা যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি স্বাভাবিক সংখ্যাগুলো মনে করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ধরনের সংখ্যাগুলো আমি যখন লিখে নিচ্ছি, এগুলো সবগুলোই স্বাভাবিক সংখ্যা। যদি এগুলোর বর্গমূল করি আমি, তাহলে দেখা যাবে যে সংখ্যাটি শুধুমাত্র বর্গ সংখ্যা, সেই সংখ্যাটির বর্গমূলটা কী হবে, আমাদের মূলদ হবে। অর্থাৎ 1 এখানে বর্গমূল আমরা করতে পারি না এটার, তাহলে এটাকে যদি আমরা যাতায় থেকে এটাকে যাতায় থেকে এটার বর্গমূল 2 হয়, এটাও যাতায় থাকবে, এটা √5, এটা √6, এটা √7, এটা √8, কিন্তু এটা আবার কী হবে, 3 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 2 হলো, এখানে এই যে 3 হলো, এখানে যে 1 হচ্ছে, এই সংখ্যাগুলি এই ধরনের সংখ্যাগুলি কী হবে, আমাদের মূলদ সংখ্যা হয়। কিন্তু যদি আর যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি কী হবে, সবগুলোই অমূলদ হয়ে যাবে। অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা বাদে আর অন্য সকল সংখ্যাগুলোর বর্গমূল কী হবে, অমূলদ হবে। সেই দৃষ্টিকোণে আমরা বলতে পারছি এই যে 11 নম্বর প্রশ্নটি, এই যে √11 যেটা রয়েছে এই সংখ্যাটি কী হবে, একটি অমূলদ সংখ্যা হচ্ছে। আমাদের পরবর্তী যেটা রয়েছে সেটা হলো √6/3। আমরা এটা একটু আলোচনায় যাই যে এখানে একটু ভাঙিয়ে দেখি যে কী করা যায়। তাই √6কে আমরা লিখতে পারি যে এখানে √6কে আমরা লিখতে পারি √6/3, এটাকে 3 to 2, যেখানে 6 রয়েছে সেখানে আমরা 3 গুণ 2 অর্থাৎ 3 2 6 হয় যেহেতু, তাহলে এটা দিতে পারি সেটা। আবার নিচে রয়েছে কত, 3 রয়েছে, তাহলে √3 আর √2 এই যে বর্গমূলটার চিহ্ন রয়েছে এটা আমরা এই 3-র উপরে দিয়ে দিচ্ছি, এই 2-র উপরে দিয়ে দিচ্ছি, কাজে তখন কী হবে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আবার এই নিচে যে 3টা রয়েছে এই 3টাকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এই 3টাকে অর্থাৎ যেখানে এইখানেতে অর্থাৎ আমাদের এখানে ধরে এ থাকলো গুণ দিয়ে এই √2 থাকলো, নিচে যে 3টা ছিল এই 3টাকে আমরা কি করতে পারি, দুটো √3-র গুণফল আকারে লিখতে পারি। যখন এটা লিখছি এইটা বাদ গেলে আমাদের থাকে কিন্তু √2/√3 থাকে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সংখ্যাটি কি, যেহেতু এই যে সংখ্যাটি রয়েছে এটা কিন্তু অমূলদ, আবার এই যে সংখ্যাটি রয়েছে এটাও কি হচ্ছে, এটা অমূলদ রয়েছে, কাজে এটা কিন্তু অমূলদ সংখ্যা হলো। 19 নম্বর প্রশ্ন রয়েছে যে √8/7 এই সংখ্যাটিতে আমাদের √8/7 এটাকে আমরা ভাঙাতে পারি। √7কে যদিও ভাঙানো যায় না, কিন্তু √8কে ভাঙানো যায়। 4 দুগুণে 8 লিখলাম। এখন এই 2কে বর্গমূল করা যায় না, এই জন্য √2 থাকলো এই, আর 4-এর বর্গমূল করলে 2 হয়, সেটা হচ্ছে কি এই সে 2, এই 4-এর বর্গমূল, এই 4-এর বর্গমূল কিন্তু এই 2, আর এই √2 এটা কিন্তু এই থেকে গেছে, অর্থাৎ এইটুকু থেকে গেল। আচ্ছা √7, যেহেতু এখানে কি এটা দেখো এখানে কিন্তু এইটা 8, 7 এটা বর্গমূল সংখ্যা রয়েছে, এই যে √2 এটি কিন্তু অমূলদ সংখ্যা, এই জন্যই এই সংখ্যাটি টোটাল মিলে কী হচ্ছে, এটা আমাদের একটা অমূলদ সংখ্যা হচ্ছে। আমাদের 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো যে √27/√48 এটা রয়েছে। এখন
এই যেটা রয়েছে এটাকে যদি আমরা ভাঙাই, অর্থাৎ এটাকে ভাঙাই, এই √7কে আমরা কত লিখতে পারি, 3 নং 27 লিখতে পারি। আবার এই 48 কত লিখতে পারি, আমরা লিখতে পারি যে, অর্থাৎ আমাদের প্রশ্নটি কিন্তু এরকম ছিল যে অর্থাৎ যেহেতু দুই পেজে চলে গেছে, আচ্ছা 27/√, কত 48, অর্থাৎ 48। এখন এটাকে আমরা 3 গুণ 9 লিখতে পারছি। এই 48কে আমরা 3 ষোলো কত 48 হয়। তাহলে আমরা যদি একে ভাঙাই, দেখো এই যে √3 এটাকে যদি রুট সবার উপর দিয়ে দেওয়া হয়, তাহলে এই লাইন সমান এটা কিন্তু এরকম হয় যে, আর যদি এইটার বর্গমূল করি √3/√9, এটা যদি আমরা বর্গমূল করি, এটার বর্গমূল করলে কত হবে, অর্থাৎ √3 রেখে দিলাম, গুণ কত 9 রেখে দিলাম, এটাকে √3 রেখে দিচ্ছি, √16 হলো। এখন এইটা কি হয়, বাদ যায়। তাহলে এটার বর্গমূল করলে কত হয়, শুধুমাত্র 3 হয়, আর এটা বর্গ করলে 4 হয়, √3/4। যদি আমাদের এখানে একটুখানি মিস্টেক হয়েছে, একটু ভুল আছে, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 3/4, যেটা একটা স্বাভাবিক সংখ্যা বোঝায়। তাহলে এটা সংখ্যাটি কি হচ্ছে, মূলত হচ্ছে। এবার 6 নম্বরে আসি। 6 নম্বর হচ্ছে 2/3, 3/7। এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি, তাহলে যদি 2/3, এই 2/3 থাকলো, গুণ দিয়ে এই 7/3 হবে, অর্থাৎ নিচের এই যে অংশটা রয়েছে অংশ কিন্তু উল্টে যাবে, অর্থাৎ 7/3 হচ্ছে। তাহলে 7/3 যদি 7 গুণে 14/3 3 9, তাহলে 14/9 এটা কি আছে, একটা স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক ভগ্নাংশ হচ্ছে এটা, কাজে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা দেওয়াচ্ছে। তাহলে মূলদ সংখ্যা, এটাকে আবার এখানে পৌনঃপুনিকের মাধ্যমে দেখানো হচ্ছে, এটা না দেখালেও চলবে। 14/9 এটা আছে, সংখ্যাটা কি আছে, মূলদ আছে। এবার আমাদের পরবর্তী আরেকটি প্রশ্ন রয়েছে, যে বর্গিত নম্বর প্রশ্নটি রয়েছে 5.639। এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি কি হয়, দেখো আমরা যদি এটাকে ভাঙাই, এই যে আমাদের এই পৌনঃপুনিক সংখ্যাকে যদি আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আসতে চাই, তাহলে নিয়মটা কি হচ্ছে, আমাদের প্রথমে যা আছে আমরা কিন্তু সেটা লিখে দেবো। অর্থাৎ এই 5 এখানে 6 3 9 সম্পূর্ণ জিনিসটা লিখলাম, নিচে বিয়োগ দিলাম। এই বিয়োগ দেওয়ার পরে আমরা এই যে যার ওপর পৌনঃপুনিক নয়, অর্থাৎ এই যে 5 সংখ্যাটি, এইখানকার এই যে 5টা, এই 5টা আমরা কি করব, এই বিয়োগ করে দেবো। অর্থাৎ দশমিক সংখ্যা পৌনঃপুনিক যে সংখ্যাটির উপর রয়েছে সেটি বাদে তার পূর্বের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কি করব, বিয়োগ করে দেবো। এবং এখানে যদি আরেকটি কোনো সংখ্যা থাকতো সেটাও কিন্তু বিয়োগ হতো। আচ্ছা, তার উপরে এইবারে দেখি পরবর্তী যে বিষয়টা, এর ফোঁটা আছে কয়টার উপর, একটা, এর উপর নাই, তবু দিতে হবে, এর উপর আছে। তাহলে এই 1 2 3, অর্থাৎ 2 প্রান্তে দুটো থাকলেও মাঝখানটার উপরে ধরে নিতে হবে যা আছে। তাহলে 3টা, তাহলে যে 3টার উপর ফোঁটা রয়েছে, তাহলে কি হবে, এখানে আমাদের 3টে 9 দিয়ে দেবো, 3টা 9 দিয়ে দিলাম। এবার যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগ ফলটা দ্বারা এটা, যেহেতু আমাদের ওপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা রয়েছে, এখানে কোনো বর্গমূলের কোনো চিহ্ন নাই, তাহলে এটা একটা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে। ওপরেটাকে আমরা পি নামে আখ্যায়িত করতে পারি এবং নিচেরটাকে আমরা কিউ নামে আখ্যায়িত করতে পারি। তাহলে p/q এটা কিন্তু কি একটা লব রয়েছে, কাজে এটা কি মূলদ হবে, সংখ্যাটি কি হবে আমাদের মূলদ। তাহলে আমরা এই সংখ্যাটির নাম দিতে পারি কি, মূলদ দিতে পারি। যদি এখানে লেখা নাই, তাহলে এটা কি হবে, মূলদ। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমাদের 21 নম্বর প্রশ্ন, যে n = x - 1, যেখানে x belongs to n, দেখাও যে n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এটা সমাধান করতে গেলে আমাদের যে শর্ত যেটা রয়েছে এটা আমরা লিখে নিচ্ছি এখানে। প্রথমে যে n = x - 1, তাহলে এই যেখানে x belongs to n এর শর্ত যেটা দেওয়া আছে এটা আমরা এখানে লিপিবদ্ধ করছি এখানে। আর যে n² আমাদের বলছে যে n² কে 8 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এই যে nটা রয়েছে এইটারকে আমরা কি করব, বর্গ করে দেবো। তাহলে n² সমান কত হবে, n² সমান 2x - 1 হোল স্কয়ার, অর্থাৎ এইটা কিন্তু হোল স্কয়ার করে দেওয়া হলো। তাহলে আমাদের এইবার যদি এই যেটা রয়েছে এই অংশে কি করবো, আমরা a - b হোল স্কয়ারের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করতে যাচ্ছি। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি, a² - 2ab + b²। যদি b বলতে এখানে 1টা দেওয়া হয় না, অর্থাৎ মূলত এখানে বিষয়টা এরকম ছিল যে 2x² - 2.2x.1 + 1² এরকম। অর্থাৎ এই যেটা রয়েছে এই 4a² - 2ab + b²। তাহলে আমরা এখন যদি এইটাকে আবার যদি সূত্রে প্রয়োগ করি, এখানে একটা 1 আকারে ছিল কিন্তু সেটা না দিলেও চলবে, যেহেতু 1 তো এখানে 1 প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ আকারে থাকতে পারে, কাজে না দিলেও সমস্যা নাই। আচ্ছা, যদি আমরা এটাকে ভাঙিয়ে আনি, তাহলে 4x² - 4x + 1, অর্থাৎ এই যে 2 এর স্কয়ার করলে 4 হবে, 2 এর স্কয়ার করলে 4, x এর স্কয়ার করলে x², 2 2 4, এই 4, এই যে x থাকলো 1 এর স্কয়ার করলে 1 হয়। তাহলে এই যে 4x ইন্টু এখান থেকে আমরা এই যে দুটো রয়েছে এই দুটো থেকে আমরা কিন্তু এখান থেকে কমন নিচ্ছি। এবার অর্থাৎ এখান থেকে 4x, এখান থেকে 4x, যদি 4xটা কমন না হয় তাহলে এখানে দুটো
এক্স ছিল, তাহলে আমি একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে একটা এক্স থাকবে মাইনাস এখানে কিছু থাকে না, একটা 1 থাকে +1, তাহলে এইটা থাকলো। এবার 4x ইন্টু এক্স মাইনাস 1। এবার একটু আলোচনা এখানে বুঝতে হবে যে x বিলংস টু n বিদায় x মানে হচ্ছে জোড় সংখ্যা, x ইন্টু এক্স মানে হচ্ছে কি জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? আমরা যদি একটু যে কোনো একটা সংখ্যা কেন ধরে নিতে পারি, ধরে নিলাম যে x এর মান আমি 5 ধরে নিচ্ছি, তাহলে x সমান কত ধরছি আমি 5 ধরছি, তাহলে 5 যদি তাহলে x মাইনাস 1 কত হয়, তাহলে 5 - 4 ইকুয়াল কত হবে 3 হয়, সরি 5 - 1 ইকুয়াল কত হবে 4 হবে, তাহলে x - 1 সমান এটা হয়, x - 1 সমান আমাদের 5 - 1 ইকুয়াল 4। তাহলে এখন দেখো এই যদি এই দুটো গুণ করি তাহলে 4 5 কত হয়, এই 4 এই যে 4 5 আর এই 4 যদি গুণ করি 4 5 কত 20, তাহলে এই যে 20 হচ্ছে এটা তাহলে একটা কিন্তু জোড় সংখ্যা। এই জন্য বলা হচ্ছে যে আমরা যে মানই এখানে ধরে না কেন এই যে মানটা রয়েছে এটার কি মান পাচ্ছি, আমরা একটা জোড় সংখ্যা পাচ্ছি। তাহলে 4x ইন্টু এক্স মানে হচ্ছে ওই যে 20 আমরা ধরে নিচ্ছি, x এর মান 5 আর 4 20 হচ্ছে, 20কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে তার মানে কিন্তু 80 হয়, সেটাও কিন্তু কি জোড় সংখ্যা হয়। তাহলে তাই বলা হচ্ছে যে 4x ইন্টু এক্স মানে 1 কী হবে জোড় সংখ্যা। আবার 4x মাইনাস এক্স মানে 1 এই যে সংখ্যাটি রয়েছে একে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 0 হবে। কেন হবে? কারণ আমরা 8 দিয়ে ওকে ভাগ করে দিতে পারি, ভাগ করলে আমাদের যেহেতু 80 ধরে নিচ্ছি আমি এখানে 80 হলো, বা 80 না হোক আমরা যদি অন্য কোনো সংখ্যা ধরি তাহলে কিন্তু একই হবে, অর্থাৎ ভাগশেষ তখন 0ই থাকবে। তাহলে আমরা যেহেতু এই যেটুকুটা রয়েছে এই যে প্রথম অংশ, আমাদের এই প্রথম অংশর ভাগ করলে আমাদের কত হচ্ছে ভাগশেষ 0 হচ্ছে। আর তাহলে ভাগশেষ যদি 0 তার সাথে যদি আমি আরেক যোগ করে নিতাম, অর্থাৎ এটা যদি ভাজ্য, তার সেই ভাজ্যের সাথে যখন আমি ভাগ করলাম তখন ভাগশেষ আমার 0 হচ্ছে, কিন্তু এই ভাজ্যের সাথে যদি আমার 1 বৃদ্ধি পেত তাহলে কিন্তু তখন কি তার সাথে আরও 1 ভাগশেষ এখানে থেকে যেত, যেহেতু আমি 1 বৃদ্ধি করে নিয়েছি। তাই বলা হচ্ছে যদি এই যে সংখ্যাটা রয়েছে এই যে মূল যে রাশিটা এই রাশিটাকে যদি আমরা এইটুকুর ভাগ করলে যেহেতু 0 হয় তাহলে তার সাথে এই 1 যোগ করার ফলে এর ভাগশেষ কত হবে 1 থেকে যাবে এটা। আচ্ছা, এবার আসি যে n = x - 1, যেখানে x বিলংস টু n দেখাও যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে ভগ্শের প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, মানে একই কথা। এখানে আমরা যেখানে এতকে দেখাও যে না এখানে দেখানো হলো হবে, দেখানো হলো এখানে দেখানো হলো যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, এটা তাহলে আমাদের সমাধান হয়ে গেল। এবার আসি আমরা √22 নম্বর প্রশ্নে, যেখানে রয়েছে √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা। এখানে আমাদের ক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে রয়েছে যে কোনটি মূলত কোনটি অমূলত নির্দেশ করো, কোনটি মূলত কোনটি অমূলত। আমরা এখানে বুঝতে পারছি যেহেতু এই সংখ্যাটি কি একটি বর্গমূল সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা একটি পূর্ণবর্গবিহীন সংখ্যা, কাজে এই সংখ্যাটির বর্গমূল কী হবে একটা অমূলত সংখ্যা হবে। আর 4 যেহেতু একটি আমাদের স্বাভাবিক সংখ্যা এবং বর্গ সংখ্যা টোটালি রয়েছে স্বাভাবিক সংখ্যা এবং বর্গ সংখ্যা, এই কারণেই এর বর্গমূলটা কী হবে আমাদের একটা মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে এই প্রশ্ন দুটির উত্তর আমরা বুঝতে পারছি। এবার খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, খ নম্বর বলছে √5 ও √4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে খ নম্বরে রয়েছে √5 ইকুয়াল আমরা যে মানটা রয়েছে এর মানটা আমরা এখানে বের করে নিচ্ছি। এই মানটা হচ্ছে 2.36067, এইটা √5 যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে আমরা এই মানটি পাবো। আচ্ছা, মনে করি আমাদের এবার এই যে √4 এবং √5 এর মাঝে আমাদের দুটি সংখ্যা আমরা কী করব ধরে নেব, অর্থাৎ কার ভিতরে 4 √5 যে √5 রয়েছে √5 আরেকটা কথা ছিল 4, এই দুই সংখ্যার মাঝে আমরা দুটি সংখ্যা ধরে নেব। তাহলে এর মান তো আমরা কত পাচ্ছি, যে এর মান পাচ্ছি আমরা যে 2.3607, তাহলে এখানে 2 আর √5 2.06 সরি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2.36067 অর্থাৎ 36067 অর্থাৎ এরপরে আরও থাকতে পারে আমাদের। আচ্ছা, তাহলে এই যে মানটা রয়েছে আমাদের এই মানের ভিতরে আমরা এই দুটি মান ধরবো, যে মানটা কী হবে আমাদের এই শর্ত এর মান একটি ধরবো, বির মান একটা ধরবো। তাই বির মান এর মান আর বির মান আমরা যদি ধরি তাহলে এমনভাবে ধরবো যেন এই শর্তের ভিতরে থাকে,
এখানে কিন্তু আসলে শূন্যটা নাই, এটা বাদ। তাহলে এই যে এই যে মানটা রয়েছে, এই মানটা আর এই মানটা আমরা যে দুটি মানে ধরছি এই ব্যাপ্তির মধ্যে করে রয়েছে, কারণ 5 মানে কিন্তু এইটা, আর 4 বলতে 4ই থাকবে। তাহলে দুই মানের ভিতরে 3.20200 আমরা এইভাবে ধরে নিতে পারি। আচ্ছা, 3.50500500 এভাবে ধরে নিতে পারি। যদি শুধুমাত্র এই দুটি মানই ধরতে হবে তা নয়, অন্য আরও মান ধরলে কিন্তু সেটা হবে। যেমন আমরা ধরতে পারি, যেমন আমরা যদি এখানে 2. এখানে 64 অর্থাৎ 640040004 এভাবে যদি আমরা ধরে দিতাম তাহলে কিন্তু হতো। কিন্তু আমরা এখানে যদি 2.63 আছে, আমরা 63 বাদ দিয়ে অন্য কোনো কিছু ধরবো। শর্ত হচ্ছে এখানে 4 আছে, 4 ধরবো না, আমরা এখান থেকে শুরু করে আমরা 3.9, এই 9-এর পরে 090090009 এভাবে আমরা ধরে দিতে পারি। অর্থাৎ এই দুই সংখ্যার ভিতরে যতগুলো আছে সবগুলো ধরবো, কিন্তু কখনো এই লিমিট মানে এই যে 4 এবং এখানে এই যে 2.63 এই দুটো বাদ দিয়ে আমরা অনুমান করে ধরবো, তাহলে আমাদের জন্য ধরা যুক্তিযুক্ত হবে এবং কেউ তো কখন কিন্তু যে ভুল হয়েছে এই ধরনের কথা বলতে পারবে না। তাহলে আমাদের যেখানে এ ও বি দুটি বাস্তব সংখ্যা √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট, আমরা যে মান দুটো ধরে নিচ্ছি সেই দুটির কথা বলা হচ্ছে এখানে। এবং দুটি বাস্তব সংখ্যা √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। তাহলে এবি উভয় দুটি বাস্তব সংখ্যা, উভয় √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। এই মান দুটি একটুখানি আমরা অর্ধেক গাণিতিকে যে শর্তের মধ্যে দিয়ে এখানে লিপিবদ্ধ করছি। অর্থাৎ 4কে দিয়েছি 4 বড়, এবং এই যে মানটা রয়েছে, এই যে মানটা এর মান ধরেছি সেটাই এই, যেটা বির মান ধরেছি সেটাই এই, ধরে নিয়ে আমাদের যে ব্যাপ্তি ছিল সেটা এর মাঝে আমরা এটা দিয়ে দিয়েছি। তাহলে √4 এবং √5, এখানে 3 এখানে একটু ভুল হয়েছে, যে এটা হবে কত 4 হবে, আর এটা হচ্ছে 5 হবে। এটা হচ্ছে আমাদের এখানে 4 হবে, আর এটা হচ্ছে আমাদের 5 √5 হবে। এই মান এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √a ও b √5 ও 4 এর মাঝে অবস্থিত। এ বি দুটি নির্ণয় অমূলক সংখ্যা, এ বি নির্ণয় অমূলক সংখ্যা প্রমাণিত হয়ে গেল। আমাদের পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ করে যে √5 একটি অমূলক সংখ্যা। আমরা অমূলক সংখ্যা প্রমাণ করতে গেলে আমাদের যে বিষয়টা রয়েছে, আমরা এই 5 সংখ্যাটি রয়েছে, এই কারণে আমরা ধরবো 5-এর আগে একটি বর্গ সংখ্যা ধরবো এবং পরে একটি বর্গ সংখ্যা ধরবো। ধরার পরে আমরা এর কি করব, এর উভয়কে বর্গমূল দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই বর্গমূল দেওয়া হচ্ছে, এখানে বর্গমূল দেওয়া হচ্ছে, এখানে বর্গমূল, তো সবাইকে বর্গমূল দিয়ে দেওয়া হলো। এর বর্গমূল করলে 2 হয়, এর বর্গ করলে 3 হয়। তাহলে আমরা বলতে পারছি যে √5 যে মানটা রয়েছে, মানটা কিন্তু 2 থেকে বড় এবং 3 থেকে ছোট রয়েছে হবে আর কি। √5 আমরা ক্যালকুলেটর দিয়ে বের করলাম কিছুক্ষণ আগে, সেটাও কিন্তু সেটা বোঝায়। আচ্ছা, 2.63 সামথিং কিছু একটা হয়েছিল সেটা। তাহলে ওই সুতরাং √5 এর মান 2 অপেক্ষা বড়, কিন্তু 3 অপেক্ষা কী হবে, ছোট হবে। তাহলে এই মানটা বড়, এত 2 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট বলছে, কাজে কি এটা কিন্তু 2 এবং 3-এর মাঝে রয়েছে। 2 এবং 3-এর মাঝে আমরা কোনো স্বাভাবিক সংখ্যা খুঁজে পাই না, কাজে এটা কি পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা হতে গেলে একটা পরিপূর্ণ সংখ্যা লাগে, যেটা স্বাভাবিক সংখ্যাই হতে হয়। কিন্তু যেহেতু আমাদের 1 2 3 4 এই ধরনের কোনো সংখ্যা পাচ্ছি না, আমরা যা পাচ্ছি কিন্তু দশমিক সংখ্যা পাচ্ছি 2 এবং 3-এর মাঝে, এই জন্য পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পূর্ণ সংখ্যা নয়, কাজে এটা কি মূলদ বা অমূলদ হতে পারে। কাজে মূলদ বা অমূলদ আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটি কি মূলদ সংখ্যা, আমরা প্রমাণ করতে যাচ্ছি অমূলদ, কিন্তু আমরা সংখ্যাটি ধরে নেব কি মূলদ। কারণ কি মূলদ সংখ্যা ধরে নিচ্ছি, যদি আমরা দেখাতে পারি যে এটি সংখ্যাটি মূলদ সংখ্যা হচ্ছে না, তখন কিন্তু আমরা বলে দিতে পারি কি এটা একটি অমূলদ সংখ্যা, সেটাই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে √5 = p/q, যেখানে p/q স্বাভাবিক সংখ্যা এবং q > 1। অর্থাৎ তাহলে আমরা এটা ধরে নেব যে √5 = p/q। এখন এই যে √5 p/q রয়েছে, এটাকে আমরা কি করব, উভয় পক্ষে বর্গমূল করে দেবো, বর্গ করে দেবো। বর্গ যখন করে দেবো, তাহলে আমাদের কিন্তু এই যে প্রথম এই যে মানটা এর বর্গমূল করলে এই বর্গমূলটা উঠে যায়, আর p² হয়। তাহলে এখানে p² হয়েছে। তাহলে এখন এই যেটা রয়েছে এই q² আমরা উভয় পক্ষে q দ্বারা গুণ করে দিচ্ছি। আর একটা q দ্বারা যদি গুণ করে দেওয়া হয়, তাহলে এখানে আমাদের 5 = p² এখানে q² ছিল। তাহলে এখান থেকে যদি আমি q দ্বারা গুণ করি তাহলে q হবে, এখানে যদি আমি q দ্বারা গুণ করি তাহলে এই q একটা বাদ যাবে, তাহলে এখানে কি থাকবে 5q, আর এখানে থাকবে p²/q, 5q p²/q, যেটা হচ্ছে স্পষ্টত এই যে বাম পাশে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের কি একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এই পাশে যেটা রয়েছে এটা কিন্তু কি পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর কি সহমৌলিক, q > 1। এই পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এই পাশে যেহেতু ভগ্নাংশ আকার রয়েছে, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ আকারের সমান হতে পারে না। এবং এই সংখ্যাটা আমরা যখন ধরেছিলাম, এটা এমন ধরেছিলাম যে এটা কিন্তু সহমৌলিক হবে, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর কি সহমৌলিক। সহমৌলিক কোনগুলো, যে সংখ্যার ভিতরে 1 ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক, 1 আর ওই সংখ্যা ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক খুঁজে পাওয়া যাবে না। যদি খুঁজে পাওয়া যায় সেটা কিন্তু সহমৌলিক হবে না। আমরা যেটা সহমৌলিক হচ্ছে সহমৌলিক, এর আমরা যেটা ধরেছি সেটা। তাহলে p5q ≠ p²/q, তো বলা হচ্ছে এইটা এর সমান হতে পারে না, কারণ পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশ সমান হতে পারে না। তাহলে এই 5 = p5 ≠ p²/q², p²/q²। এই লাইনটার এই লাইনটার ভিতরে পার্থক্য, এখানে পার্থক্য কি
পার্থক্য শুধু এখানে একটা কিউ স্কোয়ার রয়েছে, আর কোনো পার্থক্য নাই। তাহলে এখানেও এই বিষয়টাই যে PS √5 p/q, √5 নট ইকুয়াল p/q। এখানে আমাদের শুধু কিউ ছিল, এখানে আমাদের এই কিউটা আবার সে পুনরায় নিয়ে গেছে এখানে, তাহলে 5 নট ইকুয়াল p/p²/q², √5 ইকুয়াল p/q। অর্থাৎ এই যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ √5 p/q ওখানে কোনো সংখ্যা হতে পারে না। এর জন্য এখানে বলা হচ্ছে যে এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। আমাদের আলোচনার শেষ পর্যন্ত চলে যাচ্ছি। এটা ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি ভিডিওটি দেখলে সামান্যতম উপকৃত হলেও হবে তোমরা। যদি কোনো ভালো লাগে উপকৃত হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি একটু লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।